এই ভিডিওতে ক্লাস 11-এর স্ট্রেট লাইনের সেকেন্ড পার্ট ডিসকাস করা হয়েছে। স্ট্রেট লাইনের এর আগে একটা পার্ট ডিসকাস করা হয়েছিল, যার লিঙ্ক ডিসক্রিপশনে আছে, তোমরা চাইলে সেই ভিডিওটা আগে দেখতে পারো। আর প্রত্যেকটা ফর্মুলা ডিসকাস করার পর ফর্মুলাগুলো দিয়ে অঙ্কও সলভ করা হয়েছে, যেগুলো তোমাদের হেল্প করবে। তবে চলো আজকে ভিডিও শুরু করা যাক। স্ট্রেট লাইনের সেকেন্ড পার্ট নিয়ে আমরা আলোচনা করব। আর এই আলোচনায় লাগবে এরকম ফার্স্ট পার্টের দুটো ইকুয়েশন আরেকবার একটু আমরা আলোচনা করে নিই। আমরা জানি প্রবণতা ছেদিতাংশ, অর্থাৎ প্রবণতা এবং ওয়াই অক্ষের ছেদিতাংশ নিয়ে আমরা যে সমীকরণটা গঠন করেছিলাম সরলরেখা, সেটা কি ছিল? সেটা এমনটা ছিল যে যদি এটা একটা এটা একটা সরলরেখা হয় এবং এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, অর্থাৎ এই দিকে যে কোণ করে সেটা থিটা হয় এবং ওয়াই অক্ষকে যতটা অংশে ছেদ করেছে সেটা সি হয়, তবে এম হচ্ছে ট্যান থিটা, অর্থাৎ এম হচ্ছে প্রবণতা যেটা ট্যান থিটা। সেই হিসেবে আমরা এই সমীকরণটা পাবো একটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, অর্থাৎ এখানে এম হচ্ছে প্রবণতা, অর্থাৎ ট্যানে এক্স অক্ষের ধনাত্মক দিকে উৎপন্ন কোণটির মান, এবং প্লাস সি, এখানে সি হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ এটা। আর মূল সমীকরণটা যেটা আমাদের সরলরেখার আমরা জানি, অর্থাৎ ax প্লাস by প্লাস সি ইকুয়ালস টু 0। এখানে এ বি সি ধ্রুবক, আর এটা নিশ্চয়ই বলতে হবে না যে এই সি আর এই সি এক নয়। এই সি হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ আর এই সি হচ্ছে একটা ধ্রুবক টার্ম দুটো ভেরিয়েবলের সাথে। তাহলে এছাড়াও এর আগে আর যে সমস্ত সরলরেখার সমীকরণগুলো আমরা ফার্স্ট পার্টে আলোচনা করেছিলাম, সেগুলো প্রত্যেকটা সরলরেখা থেকে অন্য সরলরেখায় পরিবর্তন করা যায়, আমাদের প্রয়োজন অনুসারে আমরা তাও করব। তো আজকে আমরা ফার্স্ট আলোচনা করব সেটা হচ্ছে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। ফার্স্টে আমরা ধরে নিচ্ছি এই দুটো হচ্ছে অ্যাক্সিস, এক্স ড্যাশ এক্স আর ওয়াই ড্যাশ ওয়াই। এখানে আমরা দুটো সরলরেখা ধরে নেব প্রবণতার ছেদিতাংশ আকারের। তো ধরে নিই সরলরেখা দুটো হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম ওয়ান এক্স প্লাস সি ওয়ান। এখানে এম ওয়ান হচ্ছে এর প্রবণতা, সি ওয়ান হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ। আর একটা সরলরেখা ধরে নিই ওয়াই ইকুয়ালস টু এম টু এক্স প্লাস সি টু। এক্ষেত্রে অবশ্যই এম টু প্রবণতা আর সি টু হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ। এই আকারে যদি দুটো সরলরেখাকে আমরা পাই, তবে তার মধ্যবর্তী কোণ কিভাবে বের করব। ফার্স্টে আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট সরলরেখা যেটা ওয়াই অক্ষের ছেদিতাংশ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সরলরেখা ধরে নিই, যেটা প্রবণতা হচ্ছে এম ওয়ান, এবং আমরা ধরে নেব যে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করছে। আর ধরে নিচ্ছি অপর একটা কোণ হচ্ছে সরলরেখা হচ্ছে এটা, যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে বিটা কোণ উৎপন্ন করছে। তো আমাদের এখানে নির্ণয় করতে আমরা চাইছি কি সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণ বা অন্তর্বর্তী কোণ। অন্তর্বর্তী কোণ নির্ণয় করব আমরা, অর্থাৎ এই যে দুটো সরলরেখা চলে গেল তার অন্তর্বর্তী কোণ হচ্ছে এটা। অ্যাকচুয়ালি এই সরলরেখা দুটোকে যদি আমরা দেখি, এখানে চারটে অন্তর্বর্তী কোণ আমরা দেখতে পাচ্ছি বা সংলগ্ন কোণ। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। এবার যেহেতু এই কোণটা আর এই কোণ পরস্পর বিপরীত কোণ, তো একটা কোণের মান যদি আমরা বের করি অপরটাও পেয়ে যাব। তো আমরা ধরে নিচ্ছি এই কোণটার মান থিটা, আর একইভাবে এই কোণটার যদি একটা মান ফাই হয়, তাহলে এর বিপরীত কোণ এটা হওয়ার দরুন এর মানও ফাই হবে। তাহলে আমাদের এই থিটা আর ফাইয়ের মানটা নির্ণয় করার প্রয়োজন আছে। তাহলে ফার্স্টে আবার আমরা ফিরে আসি। এক্ষেত্রে প্রথম সরলরেখা, অর্থাৎ এটাকে যদি আমি 1 নং সরলরেখা ধরি, এই সরলরেখা, আর এটা হচ্ছে 2 নং সরলরেখা। তো প্রথম সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করেছে। তাহলে প্রথম সরলরেখা থেকে আমরা পাচ্ছি এম ওয়ান ইকুয়ালস টু কি, ট্যান আলফা। সিম্পল ব্যাপার। আর দ্বিতীয় সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে বিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে প্রবণতা হিসেবে এম টু সমান সমান ট্যান বিটা। এই দুটো আমরা পেলাম। এবার আমরা চেষ্টা করব, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই থিটার মানটা নির্ণয় করা,
ভালো মতো মন দিয়ে যদি আমরা দেখি, এখানে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, যার উপর আমি হাত ঘোরাচ্ছি, এই ত্রিভুজটা, এবং তার বহিস্থ কোণ হচ্ছে এটা। আমরা সব সময় জানি ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি হয়। তাহলে এই বহিস্থ কোণ বিটা সমান সমান কি হবে? অন্তস্থ কোণ থিটা আর আলফার যোগফল, অর্থাৎ আলফা প্লাস থিটা। এইখান থেকে যদি আমরা থিটাটা বের করতে চাই, তাহলে থিটা কি বেরোচ্ছে? থিটা হচ্ছে বিটা মাইনাস আলফা, এমনটা। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। আর যেহেতু আমরা প্রবণতার দিয়ে ব্যবহার করতে চাইছি, থিটার মানটা বের করতে চাইছি, তাই এই থিটার মানটাকে আমরা উভয় পক্ষে ট্যান নেব। তাহলে কি দাঁড়াচ্ছে এই যে ট্যান থিটা সমান সমান, যেহেতু থিটা ইকুয়ালস টু বিটা মাইনাস আলফা, উভয় পক্ষে ট্যান নিলে রাশিটা এমনই দাঁড়াচ্ছে, ট্যান থিটা সমান সমান ট্যান বিটা মাইনাস আলফা। এরকম এক্ষেত্রে আমরা যদি ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে কি দাঁড়াচ্ছে ডান পক্ষটা? আমরা ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা জানি, ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি, অর্থাৎ এই ক্ষেত্রে দাঁড়াচ্ছে ট্যান বিটা মাইনাস ট্যান আলফা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান বিটা ইন্টু ট্যান আলফা। যেহেতু এক্ষেত্রে আমরা বিটাটাকে এ আর আলফাটাকে বি ধরলাম, তো এমনটা হচ্ছে। এরপর ট্যান বিটার ভ্যালু আমরা কি ধরেছিলাম? ট্যান বিটা হয়েছিল আমাদের m2, তাহলে সেই হিসেবে বসাই, ট্যান বিটা হচ্ছে m2 আর ট্যান আলফা হচ্ছে আমাদের m1। তো সেই দরুন আমাদের মানটা সিম্পলি চলে আসছে এমনটা, সরি এখানে m2 ইন্টু m1। তাহলে আমাদের ট্যান থিটার ভ্যালুটা এটা চলে আসছে। কিন্তু আমাদের উদ্দেশ্য তো আর ট্যান থিটা বের করা ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল থিটা বের করা এবং ফাই বের করা। তাহলে সেই হিসেবে আমরা এখানে যদি থিটা বের করতে চাই, তাহলে কি হচ্ছে? থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স এই টার্মটা, অর্থাৎ m2 মাইনাস m1 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2, এটা। এবার আমি ফার্স্টে আলোচনা করলাম যে এখানে অন্তর্বর্তী কোণের জন্য আমাদের দুটো কোণ বের করার প্রয়োজন পড়ছে, একটা থিটা, অন্যটা হচ্ছে ফাই। তো থিটা তো ইজিলি আমরা পেয়ে গেলাম প্রবণতার ছেদিতাংশ আকার থেকে, খুব সিম্পলি। থিটা হচ্ছে আমাদের ট্যান ইনভার্স m2 মাইনাস m1 1 প্লাস m1 ইন্টু m2, যেখানে m2 হচ্ছে দ্বিতীয় সরলরেখার প্রবণতা, m1 হচ্ছে প্রথম সরলরেখার প্রবণতা। এবার আমরা ফাইটা যদি বের করতে চাই, তাহলে এখানে যদি দেখো ছবিতে, তবে এটা একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে এবং এই দুটো সেই স্ট্রেট লাইনের দুটো কোণের যোগফল একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ এই দুটোকে যদি আমি এমনভাবে লিখি যে থিটা প্লাস ফাই ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে কোনো ভুল হবে না, কারণ স্ট্রেট লাইন 180 ডিগ্রি কোণকে রিপ্রেজেন্ট করে। সেই ধরুন ফাই ইকুয়ালস টু আমাদের হচ্ছে 180 মাইনাস থিটা। এবার উভয় পক্ষে যদি আমরা এখানে থিটা নিই, তবে কি দাঁড়াচ্ছে? ট্যান ফাই ইকুয়ালস টু ট্যান 180 মাইনাস থিটা, এমনটা। এবার 180 মাইনাস থিটা, 180 মাইনাস অর্থাৎ দ্বিতীয় পাদে অবস্থান করছে কোণটা, আর দ্বিতীয় পাদটা কি হয়? সাইন আর কোসেকের ঘর, সুতরাং এখানে ট্যানের ভ্যালু কি হবে? ঋণাত্মক। তাহলে ট্যান ফাই ইকুয়ালস টু সিম্পলি আমরা পাচ্ছি মাইনাস ট্যান থিটা। এবার ট্যান থিটার ভ্যালুটা আমরা যেটা পেয়েছিলাম, অর্থাৎ এই ভ্যালুটা, এটাকে যদি আমরা এখানে পুট করি, তাহলে কি হচ্ছে? তাহলে রাশিটা এমন দাঁড়াচ্ছে যে ট্যান ফাই ইকুয়ালস টু মাইনাস m2 মাইনাস m1 ডিভাইডেড বাই 1 প্লাস m2 ইন্টু m1 বা m1 ইন্টু m2, এমনটা। তাহলে এখান থেকে আমরা যদি ফাই বের করতে চাই, তো আগের মতোই ট্যান ইনভার্স মাইনাস m2 মাইনাস m1 ডিভাইডেড বাই 1 প্লাস m2 ইন্টু m1, এমনটা আসছে। অর্থাৎ আমরা দুটো সরলরেখার অন্তর্বর্তী কোণ যেটা পাচ্ছি, একটার ভ্যালু বেরোচ্ছে এটা, অপরটার ভ্যালু বেরিয়েছিল আমাদের এটা। তাহলে দুটো কোণকে যদি আমরা একসাথে বোঝাতে চাই যে সরলরেখা দুটির অন্তর্বর্তী কোণ বা মধ্যবর্তী কোণ, সেটাকে একবারে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি ট্যান ইনভার্স প্লাস মাইনাস m2 মাইনাস m1 ডিভাইডেড বাই 1 প্লাস
M1 ইন্টু M2 বা M2 ইন্টু M1 এমনটা, সিম্পল। তাহলে এই ছিল দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। এর প্রশ্ন হচ্ছে, তোমাদের যদি কোয়েশ্চেনে উল্লেখ থাকে যে দুটো সরলরেখার অন্তর্বর্তী কোণ নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে তোমরা কি দুটোই করবে নাকি কোনো একটা নির্দিষ্ট করবে? কোনো একটা করলে কোনটা করতে হবে? এখানে একটা জিনিস বলে দিই, এই যে ট্যান ইনভার্স যে মানটা বেরোবে, আমরা কি জানি? আমরা জানি যদি থিটা এর মান সূক্ষ্ম কোণ হয়, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থিটার কোণ হয়ে থাকে, তবে সেক্ষেত্রে ট্যান থিটার ভ্যালু কি হয়? ট্যান থিটার ভ্যালু পজিটিভ হয়, অর্থাৎ গ্রেটার দেন 0। কিন্তু থিটার মান যদি স্থূলকোণ হয়ে থাকে, স্থূলকোণ অর্থাৎ 90 থেকে 180-র মধ্যে, তাহলে সেক্ষেত্রে ট্যান থিটার ভ্যালু হয় ঋণাত্মক, অর্থাৎ সেক্ষেত্রে ট্যান থিটা হবে লেস দেন 0। তাহলে সিম্পল তোমরা বুঝতে পারছো যে এই ক্ষেত্রে যে এই যে মানটা বেরোবে, এটা যদি ধনাত্মক বেরোয় তবে তোমাদের সেটা এই দুটো সরল রেখার সংলগ্ন সূক্ষ্ম কোণটা বেরোবে, আর যদি এই মানটা ঋণাত্মকে যেটা বেরোবে সেটা এই দুটো সরলরেখার মধ্যবর্তী স্থূল কোণটা বেরোবে। কারণ অবশ্যই এই দুটো কোণ তো আর 90 ডিগ্রি হওয়া ছাড়া দুটো সমান হবে না, একটা 90-র চেয়ে ছোটো হবে, অন্যটা 90-র চেয়ে বড় হবে। যেটা বড় সেটা স্থূল, যেটা ছোট সেটা সূক্ষ্ম। আর তোমাদের কোয়েশ্চেনে যদি অন্তর্বর্তী কোণ নির্ণয় করতে হয়, তাহলে সব সময় খেয়াল রাখতে হবে যে সেটা সূক্ষ্ম কোণটাই নির্ণয় করতে হবে, অর্থাৎ এটার মান ধনাত্মক যে ক্ষেত্রে হবে সেই কোণটাই নির্ণয় করতে এখানে বলা হবে। তাহলে এবার এখানে আরেকটা বিষয় যেটা আলোচনার আছে সেটা হচ্ছে এই যে এখানে M1 M2 আমরা দুটো টার্মকে ধরেছি, যেটা দুটো সরলরেখার দুটো প্রবণতা M1 M2 ধরেছি। এবার কোনো ক্ষেত্রে যদি আমরা এই সরলরেখার প্রবণতাকে M2 আর এটাকে M1 ধরে থাকতাম, তাহলে সেক্ষেত্রে এখান থেকে M1 এর জায়গায় M2 আর M2 এর জায়গায় M1 আসতো, বিষয়টা একই রকম। বা আমরা যদি এখানে ট্যান ইনভার্স করে ভেতরের টার্ম থেকে একটা মাইনাস জাস্ট কমন নিই, তাহলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস আর এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর ভেতর থেকে মাইনাস কমন নেওয়ার দরুন M1 মাইনাস M2 এমনটা হয়ে যাবে, আর নিচে 1 প্লাস M1 ইন্টু M2 যেমনটা আছে তেমনটাই থাকবে, কারণ M2 ইন্টু M1ও যা, M1 ইন্টু M2ও তা। তো দুটোর মধ্যবর্তী কোণ এইভাবে লেখো বা এইভাবে লেখো, কিচ্ছু যায় আসে না, দুটো ক্ষেত্রেই একই রকম, কারণ M1 M2 কোনটা কার প্রবণতা এটা আমরা ধরে নেব এবং তার ভিত্তিতে অ্যান্সার বেরোবে। আর আরেকটা জিনিস আবারও বলে নিই, আমাদের যদি দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে, তাহলে সেক্ষেত্রে এই যে ভেতরের টার্মটা, অর্থাৎ থিটার যে মানটা আমরা পাবো ট্যান ইনভার্স হিসেবে ক্যালকুলেট করার পর, সেই মানটা ধনাত্মক যেটা হবে, এই ভেতরের টার্মটা ধনাত্মক হলে তবেই থিটার মানটা কী পাবো আমরা? সূক্ষ্ম কোণ, এবং সেক্ষেত্রে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এই ভেতরের রাশিটা বা এই ভেতরের রাশিটা ধনাত্মক যে ক্ষেত্রে হবে সেটাই হবে আমাদের প্রশ্নের উত্তর। এবার আমরা আলোচনা করব, যদি আমাদের সরলরেখার সমীকরণ এই আকারে থাকে, তাহলে সেই ক্ষেত্রে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করব। এক্ষেত্রে আমরা দুটো সরলরেখা ধরে নিচ্ছি, একটা হচ্ছে A1 x B1 y প্লাস C1 ইকুয়ালস টু 0, অপরটা A2 x প্লাস B2 y প্লাস C2 ইকুয়ালস টু 0 এমনটা। যদি এমনভাবে থাকে সমীকরণ দুটো, তাহলে সেক্ষেত্রে তাদের অন্তর্বর্তী কোণ আমরা কীভাবে নির্ণয় করব। এটাকে যদি আমরা এই সরলরেখার আকারে প্রকাশ করি, তাহলে কি হচ্ছে দেখা যাক। ফার্স্টে 1 নংটাকে আমি করার চেষ্টা করছি, প্রথমে সরলরেখাটাকে। তাহলে এটা হবে B1 y ইকুয়ালস টু, এই A1 এক্সটা ডান পক্ষে চলে এলে মাইনাস হবে, অর্থাৎ মাইনাস A1 এক্স, C1টা ডান পক্ষে চলে এলে মাইনাস C1, অর্থাৎ নেক্সট লাইনে আমি y ইকুয়ালস টু সিম্পলভাবে পাচ্ছি মাইনাস A1 বাই B1 মাইনাস C1 বাই B1। তাহলে এটা দাঁড়াচ্ছে আমার এই সরলরেখার প্রবণতা ছেদিতাংশ রূপ। আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা নেই, এখানে অবশ্যই এক্স হবে। ঠিক এই সরলরেখা যেমন এরকম করলাম, এই সরলরেখাকেও ওইভাবে করলে আমরা কি পাবো? আমরা পাবো y ইকুয়ালস টু মাইনাস A2 বাই B2 এক্স মাইনাস C2 বাই B2 এমনটা। তাহলে দুটো সরলরেখাকে আমি প্রবণতার ছেদিতাংশ আকারে নিয়ে এলাম, এবং সেই হিসেবে যদি ভাবি তাহলে এর প্রবণতা হচ্ছে এটা আর এর প্রবণতা হচ্ছে এটা। তাহলে আমি ধরে নিচ্ছি প্রথমটার প্রবণতা M1,
যেটা হচ্ছে -a1/b1, দ্বিতীয়টার প্রবণতা হচ্ছে m2 যেটা -a2/b2, এমনটা। তাহলে এই হিসেবে যেহেতু প্রবণতার সঙ্গে কম্পেয়ার আমরা করেই নিলাম, তাহলে আগের রাশি থেকে যদি আমি বের করতে চাই অন্তর্বর্তী কোণটা, এখানে m1 m2-র ভ্যালু বসিয়ে বা এখানে m1 m2-র ভ্যালু বসিয়ে, তাহলে খুব সহজে আমি পেয়ে যাব যে এই সরলরেখা থেকে কিভাবে পাওয়া যেতে পারে অন্তর্বর্তী কোণ। তাহলে এখানে আমি বের করার চেষ্টা করি যে অন্তর্বর্তী কোণ ইকুয়ালস টু, এখানে আমাদের যা আছে আমি সেখানে m1 এর জায়গায় এটা এবং m2-র জায়গায় এটা বসিয়ে দিই। তাহলে কি হচ্ছে, তাহলে tan ইনভার্স m1 এর জায়গায়, তার আগে যদি আমরা tan থিটার ভ্যালু আকারে প্রকাশ করি, অর্থাৎ এই পোর্শনটার মান বের করে নিই, সেক্ষেত্রে বুঝতে একটু সুবিধা হবে। তো আমরা সবার ফার্স্টে এই পোর্শনটার মান বের করে নিই, তারপর tan ইনভার্সটা তার আগে জুড়ে দেবো, তাহলেই হবে। তাহলে করা যাক m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। আমি আবারও বলছি, এখানে m1 m2 নিয়ে কেউ কনফিউজ হবে না, যে কোনো একটার প্রবণতাকে m1 এবং যে কোনো একটা সরলরেখার প্রবণতাকে m2 ধরা যেতেই পারে। তাহলে m1 হচ্ছে আমাদের এই ক্ষেত্রে -a1/b1 আর m2 হচ্ছে -a2/b2। তো এটার যেহেতু আগে অলরেডি একটা মাইনাস আছে এবং এখানে মাইনাস আছে, তো পরবর্তীতে এটা সাইন চেঞ্জ হবে। আর নিচে m1 আগের মতোই বসাই, a1/b1 ইন্টু -a2/b2। ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, উপরে পাচ্ছি -a1/b1, এটা মাইনাস মাইনাসে প্লাস a2/b2, নিচে পাচ্ছি 1 প্লাস, কারণ এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে, a1 ইন্টু a2 ডিভাইডেড বাই b1 ইন্টু b2, এমনটা। উপরে আর নিচে যদি ভগ্নাংশের যোগ করি তাহলে কি হচ্ছে, উপরে পাওয়া যাচ্ছে হরে b1 ইন্টু b2 এবং -a1/b2 প্লাস a2/b1, নিচে ভগ্নাংশে যোগ করলে পাওয়া যাচ্ছে হরে b1 ইন্টু b2 এবং এখানে পাওয়া যাচ্ছে b1 ইন্টু b2 প্লাস a1 ইন্টু a2। এতে b1 b2টা কাটা যাচ্ছে, তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে এমনটা। এখানে মাইনাস টার্মটাকে পরে আর প্লাস টার্মটাকে যদি আমি আগে রাখি, তাহলে রাশিটা দেখাচ্ছে এমনটা যে a2/b1 মাইনাস a1/b2 ডিভাইডেড বাই, এখানে a1 a2 টার্মটাকে আগে রাখছি, যদিও প্লাসের ক্ষেত্রে যেটাকে আগে রাখতে পারি কোনো অসুবিধা নেই। তাহলে এই দাঁড়াচ্ছে আমাদের এই পোর্শনটার ভ্যালু। তাহলে যদি এর আগে আমি tan ইনভার্স প্লাস মাইনাস বসিয়ে দিই, তবে তার মান কি বেরোবে, তার মান বেরোবে এখানেও tan ইনভার্স প্লাস মাইনাস। তাহলে এই ছিল আমাদের কোয়েশ্চেনের, যদি সমীকরণটাকে আমাদের এইভাবে দিত তবে সেক্ষেত্রে তার রূপটা, অন্তর্বর্তী কোণটা আমরা এইভাবে বের করতাম। আশা করি বুঝতে কারো অসুবিধা হচ্ছে না। এবার এই ক্ষেত্রে একটা জিনিস আছে, যেহেতু আমরা দুটো কোণের অন্তর্বর্তী মানটা প্রবণতার ছেদিতাংশ দিয়ে নির্ণয় করছি, অর্থাৎ এখানে প্রবণতার ছেদিতাংশর মানটা কোনো ক্ষেত্রে যদি অনির্ণেয় হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই পদ্ধতি ব্যবহার করা চলবে না। যেমন কোনো ক্ষেত্রে দুটো সরলরেখার মধ্যে যে কোনো একটা সরলরেখা যদি ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরালে থাকে, তাহলে ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরালে থাকার অর্থ হচ্ছে এই যে এক্স অক্ষের সঙ্গে যে কোণটা উৎপন্ন করবে সেটা হবে 90 ডিগ্রি, অর্থাৎ সেক্ষেত্রে তার প্রবণতা দাঁড়াবে tan 90, অর্থাৎ অসংজ্ঞাত। আর অসংজ্ঞাত যদি tan 90 বা প্রবণতা বেরোয়, তাহলে সেক্ষেত্রে সেই প্রবণতাটা আমরা এখানে ব্যবহার করতে পারবো না। আর এখানে ব্যবহার না করতে পারার অর্থ হচ্ছে সেই মানটাকে যেমন এখানে আমরা পরিবর্তন মান হিসেবে ব্যবহার করে এখানে অ্যাপ্লাই করলাম, তাও আমরা করতে পারবো না। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে, যদি কোনো ক্ষেত্রে দুটো সরলরেখার মধ্যে যে কোনো একটি সরলরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তবে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। সেক্ষেত্রে অন্যান্য কন্ডিশনগুলো দেওয়া থাকবে, সেই কন্ডিশনগুলোর ভিত্তিতে আমাদের অ্যান্সার বের করতে হবে। এবার এই শর্তের ভিত্তিতে আমরা ছায়া প্রকাশনী ম্যাথামেটিক্স বই থেকে একটা কোয়েশ্চেন সলভ করব, যেটা হচ্ছে, এটা তোমরা দেখতে পাচ্ছ সরলরেখা 2b এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 3-এর ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে 2x + 3y - 6 = 0 আর 3x - 2y + 11 = 0 এই দুটো সরলরেখা
যার অন্তর্গত কোণ নির্ণয় করতে বলেছে। আর আমি আগে আলোচনা করলাম অন্তর্গত কোণ মানে সূক্ষ্ম কোণটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি ফার্স্টে সমীকরণ দুটো টুকে নিই, সমীকরণটা হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 6 ইকুয়ালস টু 0। অন্য সমীকরণটা হচ্ছে 3x মাইনাস 2y প্লাস 11 ইকুয়ালস টু 0, এমনটা। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে আমি যদি দেখি আমার a1 হচ্ছে 2, b1 হচ্ছে 3, c1 হচ্ছে -6, যদিও c1 আমার কাজে লাগবে না তো লিখবো না। এক্ষেত্রে আমার a2 অর্থাৎ দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে হচ্ছে 3, b2 হচ্ছে -2, এমনটা। আর আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে অন্তর্বর্তী কোণটা এইভাবে নির্ণয় করা যায়। আর যেহেতু অন্তর্বর্তী কোণ বলতেই সূক্ষ্ম কোণ, আর যে ক্ষেত্রে এই পোর্শনটার ভ্যালু আমাদের ধনাত্মক মানটাই লাগবে, তাই আমরা এমন করে নেব যে 1 নং ও 2 নংয়ের অন্তর্বর্তী কোণ হবে বা অন্তর্গত কোণ হবে tan ইনভার্স। আমাদের ধনাত্মক মানই প্রয়োজন, তাই এই টার্মটার উপর মডিউলাস নিয়ে নেব, অর্থাৎ মডিউলাস এই টার্মটা। এখান থেকে মানগুলো হিসেবে যদি আমি বসাই, সবার ফার্স্টে হচ্ছে আমার a2 মাইনাস b1 অর্থাৎ 3, a2 ইন্টু b1 অর্থাৎ 3 ইন্টু 3 মাইনাস a1 ইন্টু b2 অর্থাৎ 2 ইন্টু -2 ডিভাইডেড বাই a1 ইন্টু a2, a1 হচ্ছে আমার 2, a2 হচ্ছে আমার 3, তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেনে a1 হচ্ছে 2, a2 হচ্ছে 3, আর প্লাস b1 ইন্টু b2 অর্থাৎ 3 ইন্টু -2 এর মডিউলাস। তাহলে নির্ণয় করা যাক tan ইনভার্স 3 ইন্টু 3 9, মাইনাস মাইনাসে প্লাস, 2 2 যা 4, 3 2 যা 6, আর এখানে 3 2 যা 6 -6, এমনটা। তাহলে যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে দেখছি tan ইনভার্স এই ভেতরে যেহেতু নিচে 6 -6 আছে অর্থাৎ হরে 0 আসলে তার মান হয় কি অসংজ্ঞাত। আর অসংজ্ঞাত tan কতর ভ্যালু হয়? tan 90 ভ্যালু হয়। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে tan ইনভার্স tan 90 অর্থাৎ 90 ডিগ্রি। আশা করি কারো বুঝতে অসুবিধা হলো না। এক্ষেত্রে আমাদের কোণটা সবসময় খেয়াল রাখতে হবে, আমরা 90 অথবা 90-র চেয়ে ছোট কোণ সূক্ষ্ম কোণই নিব। এইভাবে তোমরা সলভ করতে পারবে মডিউলাস দিয়ে। এবার আমরা আলোচনা করব দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত কী। দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার অর্থ কী? সাপোজ এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে একটা সরলরেখা এমনটা, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করেছে। তবে অন্য সরলরেখাটা এর সমান্তরাল, অর্থাৎ এটাও এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণই উৎপন্ন করবে। অর্থাৎ যদি দুটো সরলরেখা পরস্পরের সমান্তরাল হয় সেক্ষেত্রে ফার্স্ট আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে এই সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণ যেটা হবে, এই দুটো কোণই যদি আলফা হয় তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা ফার্স্টে ডিসকাস করেছিলাম কি, যে থিটা সমান সমান বিটা মাইনাস আলফা, যেখানে বিটা ছিল একটি সরলরেখার এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে উৎপন্ন কোণ, আর আলফা ছিল অন্য সরলরেখার এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে উৎপন্ন কোণ। সেই হিসেবে যদি আমরা এখানে ভাবি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে থিটা কি বেরোচ্ছে, থিটা অর্থাৎ দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ আমাদের বেরোচ্ছে আলফা মাইনাস আলফা, অর্থাৎ থিটার ভ্যালু হচ্ছে 0। আর থিটার ভ্যালু 0 তার মানে কি, tan থিটা ইকুয়ালস টু tan 0, সরি রেডিয়ানে tan থিটা ইকুয়ালস টু tan 0 বা tan থিটা ইকুয়ালস টু 0। আর tan থিটার ভ্যালু আমরা কি পেয়েছিলাম ফার্স্টের ডিসকাশন এর ক্ষেত্রে, আমরা tan থিটার ভ্যালু এটা পেয়েছিলাম, অর্থাৎ m2 মাইনাস m1 ডিভাইডেড বাই 1 প্লাস m2 ইন্টু m1। তাহলে সেই হিসেবে আমরা এখানে কি পাচ্ছি, m2 মাইনাস m1 ডিভাইডেড বাই 1 প্লাস m2 ইন্টু m1 ইকুয়ালস টু 0। অর্থাৎ এই নিচের টার্মটা 0-এর সঙ্গে মাল্টিপ্লাই হলে 0 হবে, আর আমাদের কাছে পড়ে থাকছে m2 মাইনাস m1 ইকুয়ালস টু 0 বা m2 ইকুয়ালস টু m1। তাহলে এখানে আমরা এই পেলাম একটা শর্ত, যে দুটো সরলরেখা
পরস্পরের সমান্তরাল হলে তাদের প্রবণতা সমান হবে। যেমন এই ক্ষেত্রে হলো M2 ইকুয়ালস টু M1। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা শর্ত যা পেলাম সেটা হচ্ছে এই যে দুটো সরলরেখার প্রবণতা যদি একই হয় তাহলে সরলরেখা দুটো পরস্পরের সমান্তরাল হবে। এবার আমরা এই থিওরির উপর ডিপেন্ড করে দুটো ম্যাথ সলভ করব। ফার্স্ট ওরা বলেছে 4 নাম্বার কোয়েশ্চেনটা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 2 B সরলরেখার ছায়া প্রকাশনীর বইয়ের বলেছে 3x + 4y - 11 সরলরেখার সমান্তরাল সরলরেখার প্রবণতা নির্ণয় করো। লম্বটা আমরা শিখে নেওয়ার পর লম্বটাও করব, আপাতত আমরা সমান্তরাল সরলরেখার প্রবণতা বের করব। ফার্স্টেই আমরা সরলরেখাটা টুকে নিই। সরলরেখাটা কি বলেছে? সরলরেখাটা বলা হয়েছে 3x + 4y - 11 = 0। তাহলে এই সরলরেখার সমান্তরাল সরলরেখার প্রবণতা কি হবে? আমরা জানি দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হলে তাদের প্রবণতা সমান হয়। তাহলে এর যা প্রবণতা হবে সেইটাই প্রবণতা হবে এর সমান্তরাল সরলরেখারও। তো এর প্রবণতাটা বের করা যাক। খুব সিম্পলি আমরা এর প্রবণতা বের করতে পারবো। 4y = এই দুটো টার্মকে অর্থাৎ এটা আর এটাকে ডান পক্ষে আনলে -3x + 11 এমনটা, অর্থাৎ y = -3/4x + 11/4। আর এখানে এটাকে আমরা প্রবণতা ছেদিতাংশ আকারে চলে এলো এটা, আর এখানে এই পোর্শনটা হয় আমাদের প্রবণতা। তাহলে যেহেতু এই সরলরেখার প্রবণতা -3/4, সুতরাং এর সমান্তরাল সরলরেখার প্রবণতাও হবে -3/4। এই শর্তকে ব্যবহার করে এবার আমরা একটি সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করব। একটা সরলরেখা সাপোজ আমরা ধরে নিচ্ছি যে হচ্ছে ax + by + c = 0। তাহলে ফার্স্টে এই সরলরেখার প্রবণতা যেন চেনা যায় সেই জন্য এটাকে প্রবণতা ছেদিতাংশ আকারে আনি, অর্থাৎ by = -ax - c এবং y = -a/b x - c এমনটা। তাহলে আমরা এই ক্ষেত্রে প্রবণতাটা পেয়ে যাচ্ছি -a/b। আর আমাদের শর্ত কি ছিল? যে প্রবণতা যদি একই থাকে তাহলেই একটা সরলরেখা অন্য সরলরেখার সমান্তরাল হবে। তাহলে অন্য আমরা যেই সরলরেখাই নিই না কেন আমাদের সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে তার প্রবণতাও যেন এমনটাই হয়। তাহলে আমরা অন্য সরলরেখাটা এমনটা নিচ্ছি যে y = প্রবণতা তো একই থাকতে হবে, অর্থাৎ -a/b x। আর এখানে ছেদিতাংশটা আমরা একটা পরিবর্তনশীল ধ্রুবক নেব। সাপোজ এখানে নিলাম k1। এখানে k1 হচ্ছে পরিবর্তনশীল ধ্রুবক। পরিবর্তনশীল এই কারণেই কারণ কোনো সরলরেখার সমান্তরাল সরলরেখা অসংখ্য হতে পারে এবং এই k1 এর মানটাই একমাত্র ডিসাইড করবে যে সেই সমান্তরাল সরলরেখাটা কোন সরলরেখা। অর্থাৎ সাপোজ এই সরলরেখাটার এইটা 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 এইভাবে একাধিক সমান্তরাল সরলরেখা হবে, কিন্তু যখন ওই k1 এর মানটা একটা নির্দিষ্ট হবে তখন তার জন্য একটা নির্দিষ্ট সরলরেখাকে রিপ্রেজেন্ট করবে। আবার k1 এর মানটা পরিবর্তন হয়ে অন্য একটা হওয়ার জন্য অন্য সরলরেখাকে রিপ্রেজেন্ট করবে। একইভাবে k1 এর মান আবার চেঞ্জ হলে আবার অন্য একটা সরলরেখাকে রিপ্রেজেন্ট করবে, কিন্তু প্রত্যেকটা সরলরেখাই হবে এই মূল সরলরেখাটা সমান্তরাল। তাহলে এমনটা আসছে। এটাকে যদি আমরা আরেকটু গুছিয়ে নিই তবে কি হবে? আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এই সরলরেখার প্রবণতা এটা, এবং সেই একই প্রবণতা বিশিষ্ট আমরা একটা সরলরেখা যদি পাওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে এটা। কি করলাম? এটা একই প্রবণতা বিশিষ্ট একটি সরলরেখা সরলরেখা। কারণ আমরা শর্ততে জানি যে প্রবণতা একই হলে তবেই সরলরেখাটা একই সমান্তরাল হবে, একে অপরের সমান্তরাল হবে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে আমরা পাচ্ছি y = -ax, এখানে ভগ্নাংশের যোগ করছি আমরা, প্লাস bk1 / b। এই বিটা এই পারে চলে এলে হয়ে যাবে by। তারপর আরেকটু গুছিয়ে নিলে আমরা পাচ্ছি ax + by - bk1 = 0। তোমরা দেখতে পাচ্ছ এই -ax-টা এই পারে আসার জন্য প্লাস হলো, আর প্লাস bk1টা এই পাশে আসার জন্য মাইনাস হলো। তাহলে এই সরলরেখার সমান্তরাল সরলরেখা হচ্ছে এটা।
এবার এখানে বি যেহেতু সহগ ছিল ওয়াইয়ের, সুতরাং এই গোটা টার্মটা একটা ধ্রুবক নাম। তো এই গোটা টার্মকে আলাদা আমরা একটা নাম দিয়ে দিতে পারি এবং সেটাকে লিখতে পারি এমনটা যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0, যেখানে অবশ্যই কে এর মান কি বোঝাচ্ছে, কে এর মান হচ্ছে মাইনাস বি কে ওয়ান এটা। তাহলে আমরা এখানে স্পষ্ট দেখতে পেলাম যে এই সরলরেখার সমান্তরাল সরলরেখা পাচ্ছি আমরা এটা, যেখানে এই কে এর মানটা হচ্ছে মাইনাস বি কে ওয়ান, যেখানে কে ওয়ান ছিল একটা পরিবর্তনশীল ধ্রুবক, পরিবর্তনশীল একটা রাশি। এর প্রশ্ন হচ্ছে এই সরলরেখার সমান্তরাল সরলরেখা এটা, তার মানে কখনো যদি আমরা কোনো সরলরেখার সমান্তরাল সরলরেখা নিতে চাই তাহলে তার এক্স এর সহগ একই রাখবো, ওয়াই এর সহগ একই রাখবো, কিন্তু সি অর্থাৎ ধ্রুবক টার্মটাকে পরিবর্তন করে নেব এবং সেই ধ্রুবক টার্মটার মান বের করার চেষ্টা করব অন্যান্য কন্ডিশনের ভিত্তিতে। এবার একটি সরলরেখার সমান্তরাল সরলরেখার যে সমীকরণ নির্ণয়টা আমরা শিখলাম, অর্থাৎ এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, এর সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0। এটাকে অ্যাপ্লাই করে আমরা একটা অঙ্ক সলভ করব, যেটা হচ্ছে ছায়া প্রকাশনীর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 8 নাম্বার কোয়েশ্চেনটা। বলেছে -3,4 বিন্দুগামী এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে ফার্স্টেই আমরা কি জানি যে সরলরেখাটা যার সমান্তরাল সরলরেখা এখানে নির্ণয় করতে বলেছে সেই সরলরেখাটা হচ্ছে 2x - 3y = 5 এমনটা, বা এটাকে গুছিয়ে নিলে এটা হতে পারে 2x - 3y - 5 = 0। আর আমরা কি জানি কোনো সরলরেখার সমান্তরাল সরলরেখা যখন আমরা করি সেক্ষেত্রে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ একই থাকে, শুধু ধ্রুবক রাশিটা অন্য হয়। তাহলে আমরা ধরে নিই, এটার নাম দিয়ে দিই 1 নং, ধরি 1 নং সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ যেহেতু এক্স আর ওয়াই এর সহগ একই থাকবে তো একই রাখবো, অর্থাৎ 2x - 3y, কিন্তু ধ্রুবক অর্থাৎ এখানে যেটা ধ্রুবক রাশিটা হবে অনির্দিষ্ট সেটাকে আমরা ধরে নিচ্ছি k = 0। তাহলে এই হচ্ছে এই সরলরেখার সমান্তরাল সরলরেখা। কিন্তু এক্ষেত্রে যেহেতু আমাদের বলে দিয়েছে যে সরলরেখাটা -3,4 বিন্দুগামী হতে হবে, তাই আমরা এই সরলরেখায় -3,4 বিন্দুগামী হয় এক্স এর জায়গায় -3 এবং ওয়াই এর জায়গায় 4 পুট করে এই অনির্দিষ্ট ধ্রুবকটার মান বের করে নেব। তাহলে করা যাক, 2x এর জায়গায় কত পুট করব, -3, আর y এর জায়গায় 4। তাহলে আমাদের সলভ করা যাক, -3 × 2 -6, -3 × 4 -12 প্লাস k = 0, অর্থাৎ k - 18 = 0 বা k বেরোচ্ছে 18। তাহলে আমরা বের করে ফেললাম যে -3,4 বিন্দুগামী এই সরলরেখার সমান্তরাল সরলরেখাটা কি হবে। তাহলে আমরা লিখব -3,4 বিন্দুগামী 1 নং সরলরেখার সমান্তরাল সরলরেখা হবে। আমি এই কথাটা লিখছি না, তোমরা লিখে নেবে সলভ করার সময়। তাহলে হচ্ছে 2x - 3y এবং এখানে আমরা k এর মানটাও পেয়ে গেলাম 18, অর্থাৎ +18 = 0। তাহলে এই হলো 1 নং সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ, যেটা -3,4 বিন্দুগামী। তাহলে ফার্স্টেই এবার আমরা আলোচনা করব দুটো সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত কি। দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ, অর্থাৎ আমরা যেটা থিটা ধরছিলাম ফার্স্টে আলোচনার সময়, যেটা হচ্ছিল বিটা মাইনাস আলফা, সেই মধ্যবর্তী কোণটা হবে 90 ডিগ্রি। কারণ দুটো সরলরেখা পরস্পরের সঙ্গে যদি লম্ব হয় তাহলে অবভিয়াসলি তার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, সেই জন্যই তারা পরস্পরের উপর লম্ব। এবার এখান থেকে যদি আমরা দেখার চেষ্টা করি একটা কোণের সঙ্গে অন্য কোণের সম্পর্ক, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি এমনটা, বিটা সমান 90 ডিগ্রি প্লাস আলফা, এমনটা। এবার এখান থেকে যদি আমরা মান নির্ণয় করার চেষ্টা করি, অর্থাৎ উভয় পক্ষের ট্যান নিই, তাহলে ট্যান বিটা ইকুয়ালস টু এখানে আমাদের দাঁড়াচ্ছে ট্যান 90 প্লাস আলফা, এরকম। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। আর আমরা পূরক কোণের ফর্মুলার দরুন শিখেছি
90 প্লাস থিটা ইকুয়ালস টু কী হয়, কট থিটা। তাহলে সেই ধরুন এখানে ট্যান বিটা আছে, আর ডান পক্ষে 90 প্লাস আলফাটা হয়ে যাবে কট আলফা। তাহলে ট্যান বিটা সমান সমান হচ্ছে কট আলফা বা 1/tan আলফা। তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারি যে এই ট্যান আলফাটা এদিকে এলে মাল্টিপ্লাই হবে এবং ট্যান আলফা ইন্টু ট্যান বিটা ইকুয়ালস টু বেরোচ্ছে 1। আর আমরা ফার্স্টেই ধরেছিলাম ট্যান আলফা ট্যান বিটা কি, ট্যান আলফা ফার্স্ট নং সরলরেখার প্রবণতা এবং ট্যান বিটা সেকেন্ড নং সরলরেখার প্রবণতা। সেই ধরুন ট্যান আলফাকে আমরা M1 এবং ট্যান বিটাকে আমরা M2 ধরেছিলাম। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখানে শর্তটা হচ্ছে এই দুটো সরলরেখা পরস্পরের লম্ব তখনই হবে যদি তাদের প্রবণতার গুণফল 1 হয়। কিন্তু এখানে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে ট্যান 90 প্লাস আলফা হলে সেটা এই পদে অবস্থান করছে, যেটা সাইন কোসেকের পদ ট্যানের পদ নয়। সেই ধরুন এখানে প্রাপ্ত মানটা ঋণাত্মক, অর্থাৎ তার আগে মাইনাস বসবে, অর্থাৎ এখানে মাইনাসটা, এখানে ভ্যালুটা -1/tan আলফা আসবে, অর্থাৎ এখানে -1 আসবে। সেই ধরুন এখানেও -1 আসবে। তাহলে মূল শর্ত দাঁড়ালো প্রবণতা দুটোর গুণফল যদি -1 হয় তবে সেই দুটো সরলরেখা যাদের প্রবণতার গুণফল -1 তারা পরস্পর লম্ব হবে। এই শর্তকে ব্যবহার করেই আমরা এবার নির্ণয় করব একটি সরলরেখার সাথে লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয়। আগের মতোই আমরা সাপোজ এখানে ধরে নিই যে একটা সরলরেখা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এর প্রবণতার পাওয়ার জন্য প্রবণতার ছেদাংশ আকারে রূপ দিলে আমরা পাবো y ইকুয়ালস টু -a/b -c/b, অবশ্যই এখানে x এমনটা। এবার তাহলে এখান থেকে খুব সহজেই এর প্রবণতাটা আমরা পাচ্ছি -a/b এমনটা। তাহলে এর প্রবণতা যখন আমরা পেয়ে গেলাম, আমাদের এমন একটা সরলরেখা নিতে হবে যার প্রবণতার সঙ্গে এই প্রবণতার গুণফল কি হতে হবে, -1। তাহলে আমরা যদি চাই এই সরলরেখাটার নাম 1 নং নাম দিই, তাহলে 1 নং সরলরেখার সাথে লম্ব কোনো সরলরেখার প্রবণতা হবে এই সরলরেখার প্রবণতা এবং এর গুণফল -1। তাহলে -1কে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে খুব সহজে এর প্রবণতাটা পেয়ে যাব। তাহলে তাই করব আমরা, -1 ডিভাইডেড বাই a/b মাইনাস, এতে মাইনাস মাইনাস কেটে যাবে এবং পাওয়া যাবে b/a। তাহলে সিম্পলি পেয়ে গেলাম যে এই সরলরেখার সাথে লম্ব সরলরেখার প্রবণতা হতে হবে b/a। তাহলে প্রবণতা ছেদাংশ আকারে যদি আমরা সেই সরলরেখাটাকেও ধরি তাহলে y ইকুয়ালস টু হবে আমাদের b/a x, এবং এখানে আমাদের একটা ধ্রুবক নিতে হবে, ধরে নিই এখানেও k1, যেখানে k1 হচ্ছে পরিবর্তনশীল ধ্রুবক। এই সরলরেখাটাকে যদি আরেকটু গুছিয়ে নিই সমীকরণটাকে, তাহলে আমরা পাচ্ছি ay ইকুয়ালস টু bx প্লাস k1 বা ay মাইনাস bx মাইনাস ak1 ইকুয়ালস টু 0, বা bx টার্মটাকে যদি আমরা আগে নিই এবং একটা মাইনাস কমন নিই তাহলে পাচ্ছি bx মাইনাস ay প্লাস ak1 ইকুয়ালস টু 0। তাতে আমাদের সমীকরণটা হয়ে যাচ্ছে bx মাইনাস ay প্লাস ak1 ইকুয়ালস টু 0। এখানে ak1 এর পরিবর্তে আমরা একটা, যেহেতু a হচ্ছে x এর সহগ, সুতরাং কমপ্লিট টার্মটা একটা ধ্রুবক ধরে আমরা k নিতে পারি এমনটা। তাহলে এই সরলরেখা সমান্তরাল সরলরেখার সমীকরণ বেরোচ্ছে এটা, আর এবং এই k এর মানের উপর ডিপেন্ড করেই এই সরলরেখার সাথে লম্ব সরলরেখার সমীকরণ বেরোচ্ছে এটা।
এই কে এর মানের উপর ডিপেন্ড করেই সেই লম্ব সরলরেখা বিভিন্ন হতে পারে। সাপোজ একটা সরলরেখা যদি এমনটা হয় তাহলে তার সাথে লম্ব এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। এই একাধিক সরলরেখাগুলো এই কে এর মানের উপর ডিপেন্ড করেই আলাদা আলাদা নাম পাবে। তাহলে বুঝতে পারলাম আমরা একটি সরলরেখার সাথে লম্ব সরলরেখার সমীকরণ কি। আর যদি সিম্পলভাবে আমরা দেখতে চাই তাহলে হচ্ছে বিষয়টা এই, যে ক্ষেত্রে এক্স আর ওয়াই দুজনের সহগটা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ এক্স এর সহগটা হয়ে যায় ওয়াইয়ের সহগ আর ওয়াইয়ের সহগটা হয়ে যায় এক্স এর সহগ, এমনটাই। আরেকটা বিষয় হয় এই ক্ষেত্রে দেখা যায় যে এই দুটোর মাঝে যে কোণটা ছিল সেটা পরিবর্তন হয়। সাপোজ এই দুটোর মাঝে যদি প্লাস কোণ ছিল তবে সেটা হয়ে যায় মাইনাস, আর যদি কোনো ক্ষেত্রে এই দুটোর মাঝে মাইনাস কোণ থাকতো তবে সেটা হয়ে যেত প্লাস। তাহলে এর উপর ডিপেন্ড করে আমরা একটা অঙ্ক করার চেষ্টা করি। এবার এই শর্ত ব্যবহার করে আমরা একটা অঙ্ক করব। শর্তটা কি ছিল, দুটো সরলরেখা পরস্পরের লম্ব হলে তাদের প্রবণতা দুটোর গুণফল হয় -1। এর উপর ডিপেন্ড করে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে, এর প্রথমে আমরা যেটা অর্ধেক অংশ করলাম অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 4-এর একটা, এবার 4-এর 2টা করব। বলেছে 3x + 4y = -11 = 0 সরলরেখার উপর লম্ব সরলরেখার প্রবণতা নির্ণয় করো। তাহলে ফার্স্টে আমরা যদি সরলরেখাটাকে টুকে নিই, তাহলে সরলরেখাটা ছিল এই, অর্থাৎ 3x + 4y - 11 = 0 এবং তার প্রবণতা ছিল এই, অর্থাৎ -3/4। তোমরা দেখতে পাচ্ছ, কারণ আগের সময় অঙ্কটা সলভ করার সময় আমরা এটা করেছিলাম। এবার যদি আমরা এর সাথে লম্ব সরলরেখার প্রবণতাটা ধরে নিই m, অর্থাৎ ধরে নিচ্ছি এটাকে 1 নং সরলরেখা, এবং আমরা এখানে লিখে নেব ধরি 1 নং এর সাথে লম্ব সরলরেখার প্রবণতা m। তাহলে কি দাঁড়াবে, তাহলে দাঁড়াবে এই যে এই প্রবণতা এবং এই প্রবণতা, এই দুটো প্রবণতার গুণফল -1। তাহলে আমরা লিখতে পারবো অতএব m × -3/4 = -1, অর্থাৎ m = দাঁড়াবে -1 × 4/3 মাইনাস, অবভিয়াসলি তো মাইনাস মাইনাসে প্লাস, আর m এর ভ্যালু বেরোবে 4/3। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। এখান থেকে আমরা পেয়ে গেলাম যে এই সরলরেখার সাথে লম্ব সরলরেখার প্রবণতা m = 4/3, এই শর্তকে ব্যবহার করে চেষ্টা করি। তাহলে আমরা জানলাম একটি সরলরেখার সঙ্গে লম্ব সরলরেখার সমীকরণ, এই যে এটা যদি হয় সরলরেখা তাহলে তার লম্ব সরলরেখার সমীকরণ এমনটা হবে। এই থিওরির উপর ভিত্তি করে এবার আমরা একটা অঙ্ক সলভ করব, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 9 নম্বর কোয়েশ্চেনটা সলভ করব আমরা। কোয়েশ্চেনটা কি বলেছে যে 2, -3 বিন্দু দিয়ে যায় এবং এই সরলরেখার সাথে লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করো। ফার্স্টে আমরা সরলরেখাটা টুকে নিই। সরলরেখাটা বলেছে 2x + 3y + 5 = 0। তাহলে এর সাথে লম্ব সরলরেখার সমীকরণ আমরা ধরে নেব, এখানে ধরি, এটা নাম দিয়ে দিবে 1 নং। 1 নং সরলরেখার সাথে লম্ব সরলরেখার সমীকরণ তোমরা লিখে নেবে, আমি এখানে টাইমটা বাঁচানোর জন্য লিখলাম না, ডট ডট দিয়ে নিলাম। তাহলে আমরা কি শিখেছিলাম, আমরা শিখলাম এই যে তার সাথে লম্ব সরলরেখার সমীকরণের ক্ষেত্রে x এবং y এর সহগ পরস্পর পরিবর্তন হয়। তাহলে এখানে x এর সহগ 2 আছে, y এর সহগ 3 আছে, তাহলে আমি যে সমীকরণটা নিই সেখানে x এর সহগ নিয়ে নিই 3 এবং y এর সহগ নিয়ে নিই 2। এবং আরেকটা জিনিস আমরা শিখেছিলাম যে এদের মাঝের এই সাইনটা পরিবর্তন হয়। এক্ষেত্রে মাঝের সাইন ছিল প্লাস, তো হয়েছিল মাইনাস। এক্ষেত্রেও মাঝের সাইন আছে এই দুটোর প্লাস, তো আমাদের এটাও হবে মাইনাস। আর ধ্রুবকটা আমরা একটা অনির্দিষ্ট ধ্রুবক নিয়ে নিই, যেটা হচ্ছে k = 0। তাহলে এই সরলরেখার শর্ত ওয়াইজ আমরা একটা লম্ব সরলরেখা নিলাম যেটা এই সমীকরণকে রিপ্রেজেন্ট করে, কিন্তু এখানে তো k এর মানটা আমাদের বের করতে হবে। সেই জন্য প্রশ্নে বলে দিয়েছে যে সরলরেখাটি 2, -3 বিন্দুগামী। তাহলে এই সরলরেখাটার নাম যদি আমি 2 নং দিই, যেটা আমি ধরলাম, এটা 2, -3 বিন্দুগামী হয়। এর x এর জায়গায় যদি আমরা -2, x এর জায়গায় 2 এবং y এর জায়গায় -3 পুট করি তবে এটা সরলরেখাকে ফর্ম করবে। তাই করব, x এর জায়গায় 2 এবং y এর জায়গায় -3 বসাই, তাতে খুব সহজে আমরা k এর ভ্যালুটা পেয়ে যাব। 3 2 যা 6, 3 2 যা -6, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি k = -12। তাহলে এই সরলরেখার সাথে লম্ব সেই সরলরেখা যেটা 2, -3 বিন্দুগামী, সেটা হবে এই সরলরেখা। এখানে k এর মানটা পুট করলেই হয়ে যাবে, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 3x - 2y - 12 = 0। আশা করি তোমরা বুঝতে পারলে।
এবার আমরা আলোচনা করব দুটি সমীকরণ একই সরলরেখাকে প্রকাশ করার শর্ত। অর্থাৎ দুটো সমীকরণ যদি একই সরলরেখাকে বোঝায় তার শর্ত কি হবে। সাপোজ এখানে দুটো সমীকরণ হচ্ছে একটা a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 একটা সরলরেখাকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ সরলরেখার একটা সমীকরণ। আর ওই সরলরেখারই অপর একটা সমীকরণ হচ্ছে a2x b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এবার প্রথম সরলরেখা একে যদি আমরা প্রবণতা ছেদিতাংশ রূপ দিই তাহলে এটা দাঁড়াচ্ছে y ইকুয়ালস টু মাইনাস a1 ডিভাইডেড বাই b1x মাইনাস c1 ডিভাইডেড বাই b1। একইভাবে দ্বিতীয় সরলরেখাকে যদি প্রবণতা ছেদিতাংশ রূপ দেওয়া হয় তাহলে এটা হচ্ছে মাইনাস a2 বাই b2 x মাইনাস c2 বাই b2 এমনটা। যেহেতু সরলরেখা দুটো একই সুতরাং তাদের প্রবণতা একই হবে এবং সরলরেখা দুটো একই হওয়ার দরুন তারা y অক্ষকে সমান আকারেই ছেদ করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা আর এটা সমান হওয়া উচিত, অর্থাৎ আমরা লিখব মাইনাস a1 বাই b1 ইকুয়ালস টু হবে মাইনাস a2 বাই b2 এমনটা। এবং যেহেতু সরলরেখা দুটো একই সরলরেখাকে বোঝাচ্ছে সুতরাং সেক্ষেত্রে তাদের y অক্ষের ছেদিতাংশের পরিমাণটাও একই হবে, অর্থাৎ মাইনাস c1 বাই b1 ইকুয়ালস টু হবে মাইনাস c2 বাই b2। এবার এখান থেকে যদি আমরা দেখি বোথ সাইড থেকে মাইনাস সরিয়ে নিলে এবং এই a2টা এখানে নিয়ে এলে a1 বাই a2 ইকুয়ালস টু দাঁড়াচ্ছে b1 বাই b2 এমনটা। একই জিনিস যদি এখানেও করি উভয় পক্ষে মাইনাসটা সরিয়ে নিলে c1টাকে এখানে আনলে হচ্ছে c1 বাই c2 ইকুয়ালস টু b1 বাই b2। এই দুটো সমীকরণ দেখে লিখতেই পারি অতএব a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 ইকুয়ালস টু c1 বাই c2। অর্থাৎ দুটো সমীকরণ একই সরলরেখাকে বোঝাবে যদি a1 বাই a2 অর্থাৎ তাদের x এর সহগ, b1 বাই b2 অর্থাৎ তাদের y এর সহগ এবং c1 বাই c2 অর্থাৎ ধ্রুবক রাশির সহগের অনুপাত সমান হয়।